বাংলাদেশ জামাত ইসলামী কি তাহলে খেলা ঘুরিয়ে দিতে চাইছে? তারা যে নির্বাচনের বিভিন্ন আসনের ফলাফল পুনঃগণনার আবেদন জানানোর কথা ছিল, সেই আবেদন জানানোর ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং কমপক্ষে 30টি আসনে ভোট পুনঃগণনার ব্যাপারে তারা আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই কথাটা সংবাদ সম্মেলন করে দলীয় কার্যালয় থেকে জানিয়ে দিয়েছেন। এই 30টি আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা লিখিতভাবে আবেদন করবেন এবং এর ব্যাপারে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি তারা সম্পন্ন করবেন। এ ব্যাপারে তারা নানান রকমভাবে ভোট কারচুপি, ভোট ভুল গণনা এবং ভোটের যে রেজাল্ট শিট সেটাতে ঘষা মাজার ব্যাপারে তারা অভিযোগ করেছেন এবং এই 30টি আসনে যেখানে কয়েকশো থেকে কয়েক হাজারের ব্যবধানে আসনের জয় এবং পরাজয় নির্ধারিত হয়েছে, সেই ব্যাপারগুলো তারা আবেদন করবেন এবং আইনি প্রক্রিয়ায় লড়বেন। এখন কথা হলো যে গেজেট তো প্রকাশ হয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সরকারি এবং বেসরকারিভাবে তো ফলাফল ঘোষিত হয়ে গিয়েছে। বিএনপি মন্ত্রী পরিষদ গঠনের প্রস্তুতি নিচ্ছে, 2-1 দিনের ভিতরে তারা শপথও নেবে। তাহলে এই মুহূর্তে এই আইনি প্রক্রিয়া বলতে মূলত কি বোঝায়? দি বাংলা পালসের আজকের এই আয়োজনে এই ব্যাপারটাই আপনাদের সাথে ব্যাখ্যা করব, থাকেন আমাদের সাথে। তার আগে একটু বুঝে নিতে চাই ভোট পুনঃগণনার বাংলাদেশি আইনের নিয়মটা কি আসলে। ভোট পুনঃগণনার কি কোনো সুযোগ আছে? উত্তর হলো হ্যাঁ, সুযোগ আছে। তাহলে কি করতে হবে? মূলত এটি সম্পূর্ণভাবে রিটার্নিং কর্মকর্তার এক ধরনের এখতিয়ার। তিনি যদি চান তাহলে এই আবেদন গ্রহণ করে ভোট পুনঃগণনার ব্যাপারে নির্দেশ দিতে পারেন। এটি বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ 1972 এবং গণভোটের যে অধ্যাদেশ 2025, সেই আইন অনুযায়ী এই ভোট পুনঃগণনা হতে পারে। এখন কথা হলো কখন সেটা করতে পারবে? তারা যখন কোনো এজেন্ট যদি অসন্তুষ্ট হয় ভোটের গণনার ব্যাপারে, তিনি সিগনেচার না করেন বা তার ব্যাপারে কোনো অভিযোগ থাকে, তিনি লিখিতভাবে আবেদন করতে পারেন। কিন্তু সেই সময় তো চলে গিয়েছে, ভোট গণনা হয়েছে, তারপরে তারা বেসরকারিভাবে ফলাফল যখন উত্থাপিত হয়েছে তখনই ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে তারা লিখিতভাবে আবেদন করতে পারেন। এর পরেও যদি না হয়, গেজেট প্রকাশের পরেও সেই সুযোগ রয়েছে, যদি নির্বাচনী ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেখানে তারা আইনি পদক্ষেপে যেতে পারেন। তাহলে রিটার্নিং কর্মকর্তা সেই আসনের ভোট পুনঃগণনার ব্যাপারে নির্দেশ দিতে পারেন। এখন কথা হলো এই যে কারা সে আবেদন করবে, সংশ্লিষ্ট আসনের প্রার্থী কিংবা এজেন্ট লিখিতভাবে আবেদন করবে। শুধু আবেদন করলেই কি হবে তা নয়, বরঞ্চ আবেদনের সঙ্গে এটাও জানাতে হবে কেন এই আসনের ভোট পুনঃগণনা জরুরি, তার কারণ তাকে দর্শাতে হবে এবং এর সাথে সংযুক্তি আকারে যুক্ত করতে হবে তাদের কাছে কোনো প্রকারের প্রমাণ, অর্থাৎ ভোট জালিয়াতি, ভোট কারচুপি অথবা ভোটের রেজাল্ট শিটে ঘষা মাজা অথবা এজেন্টকে জোরপূর্বক কিংবা ভয়ভীতি দেখিয়ে সিগনেচার নেয়া, এজেন্টকে বের করে দেয়া, গণনায় ভুল হওয়া ইত্যাদি সমস্ত ব্যাপারে এক ধরনের প্রমাণাদি তাদেরকে উপস্থাপন করতে হবে। এই প্রমাণাদি পর্যালোচনা সাপেক্ষে যদি রিটার্নিং কর্মকর্তা উনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে ভোট পুনঃগণনার নির্দেশ দিতে পারেন। তাহলে কথা হলো ওই ব্যালট পেপারগুলো কোথায়? ভোট পুনঃগণনা মানে কি শুধু রেজাল্ট শিটের ফলাফলগুলোকে ক্যালকুলেটর দিয়ে যোগ করা? না, তা নয়। ভোট পুনঃগণনা মানে সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা বা ইউএনও, তার কাছে যে ভোটের বস্তা যুক্ত রয়েছে সেই ভোটের বস্তাগুলোকে বের করে ভোটের ব্যালট পেপারগুলোকে পুনরায় গণনা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। তাহলে ফলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টই হবে আসল রেজাল্ট। এখন কথা হলো জামাতে ইসলামী যে 30টি আসনের ব্যাপারে এই পুনঃগণনার আবেদন জানাবেন এবং আইনি প্রক্রিয়া নেবেন, তাহলে সারা দেশে তো এইরকম অনেক আসন রয়েছে যেখানে খুব ক্লোজ কম্পিটিশনে বিএনপিও হেরে গিয়েছে 2000 ভোটের ব্যবধানে, কয়েকশো ভোটের ব্যবধানে। তাহলে তারাও যদি আবেদন করতে শুরু করেন তাহলে আসলে এই পুরো আসন সিস্টেমটা নিয়ে কি পরিমাণ একটা হ্যাফেজার্ড অবস্থা তৈরি হবে সেটা দেখার বিষয়। তবে ওই যে একটি কথাতেই গিয়ে সব কিছু ঠেকবে যে তাদেরকে শুধু ভোট পুনঃগণনার আবেদন জানালেই হবে না, বরঞ্চ সংযুক্তিতে প্রমাণাদি অর্থাৎ কাটাছেঁড়া হয়েছে, ভুল গণনা হয়েছে, ওভার রাইটিং হয়েছে, ঘষা মাজা হয়েছে এবং কোনো কারচুপি, জালিয়াতি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, সেই প্রমাণাদি যদি উপস্থাপন করতে পারে এবং রিটার্নিং কর্মকর্তা যদি সন্তুষ্ট হন তখনই কেবল এই ভোট পুনঃগণনার ব্যাপারটি আসতে পারে। তবে
জামাতে ইসলামী যেহেতু কনফিডেন্ট সহকারে এটা বলেছে, নিঃসন্দেহে তাদের কাছে হয়তো কোনো না কোনো অভিযোগ রয়েছে। যদি না হতো সংবাদ সম্মেলন করে এই ভোট গ্রহণের 2 দিন পরে এসে তারা এই অভিযোগ করে আইনি পদক্ষেপ নিতে চাইতো না। এটা নাম্বার 1। নাম্বার 2, গতকালকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে, ভোট গণনার জন্য তারা আদেশ দিবেন, না হলে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে। এর মানেটা কি আসলে? যে কোনো ধরনের পদক্ষেপের মানেটা কি? জামাতে ইসলামী সেই পদক্ষেপটি কি আইনি পদক্ষেপের মাধ্যমে যেতে চাইল কিনা এখন দেখার বিষয়ে। খেলাটা কোন দিকে যাচ্ছে? যে প্রশাসনের কথা বলা হচ্ছে, যে প্রশাসন ইঞ্জিনিয়ারিং করেছে, যে প্রশাসনের ব্যাপারে নানান অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেই অভিযোগ কি সত্যি, নাকি প্রশাসন প্রমাণাদি পেলে সেই ব্যাপারটাকে আমলে নিয়ে একটি সুষ্ঠু রেজাল্টের দিকে যাবে? বিশেষত ঢাকা 8 আসন, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের আসন, বিশেষত ঢাকা 13 আসন, যেটা ববি হাজ্জাজ এবং মৌলানা মামুনুল হকের আসন, এবং ঢাকা 17 আসন, যেখানে জনাব তারেক রহমান এবং ডক্টর খালিদুজ্জামানের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং খুব ক্লোজ মার্জিনে সেই ফলাফলগুলো এসেছে। এই যে এখন জামাতে ইসলামীর যে এই আবেদনটা তাহলে আসলে কতটা গুরুত্ব? আমি জামাতে ইসলামের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে সেখানে আমি বলি, তারা কিন্তু শুধু পুনর্গণনার আবেদনই জানাননি, বরঞ্চ নির্বাচিত যে সংসদ সদস্যরা রয়েছে ওই 30টি আসনে তাদের শপথ গ্রহণ স্থগিত করার জন্য আইনি পদক্ষেপ তারা নেবেন। তার মানে বুঝতে পারছেন যে খেলাটা কোন লেভেলে গেছে। এবং তারা এর মধ্যে এই 30টি আসনের ভিতরে 10টি আসনের কথা আরও উল্লেখযোগ্যভাবে উপস্থাপন করেছেন, যে এখানে 10,000-এরও কম বা 10,000-এর মতো ভোটের ব্যবধানে তারা এই আসনগুলোতে মানে হেরেছে। সেই আসনগুলো কোনগুলো একটু বলি। তার মধ্যে উল্লেখযোগ্য আসন রয়েছে পঞ্চগড় 1, যেখানে সার্জিস আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিল নওশাদ জামিরের বিপক্ষে, এবং সার্জিস আলম কিন্তু যতজন প্রতিদ্বন্দ্বিতা করেছে এনসিপির জয়লাভ করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, 1 লাখেরও অনেক উপরে। তাহলে ঠাকুরগাঁ 2, দিনাজপুর 3, দিনাজপুর 5, লালমনিরহাট 1, লালমনিরহাট 2, গাইবান্ধা 4, বগুড়া 3, সিরাজগঞ্জ 1, যশোর 3, খুলনা 3, খুলনা 5, বরগুনা 1, বরগুনা 2, ঝালকাঠি 1, পিরোজপুর 2, ময়মনসিংহ 1, রিকশা মার্কার প্রতীক যেটা খেলাফতে মজলিসের, ময়মনসিংহ 4, ময়মনসিংহ 10, কিশোরগঞ্জ 3, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10, ঢাকা 13, ঢাকা 17, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4। এই আসনগুলো নিয়ে তারা বিশেষত ব্যাপকভাবে এই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা এই কথাটা বলেছেন। তো জামাতে ইসলামী যদি এতটা সিরিয়াসলি এই আসনের নামে, তাহলে ডেফিনেটলি তাদের হাতে ওই যথেষ্ট প্রমাণাদিও থাকা উচিত। এখন দেখার বিষয় তারা সংবাদ সম্মেলন করে যে ঘোষণা দিল সেটি কি আসলে বাস্তবিক অর্থে তাদের কাছে সেই পরিমাণ জিনিস যুক্ত, সংযুক্ত এবং প্রমাণাদি হাতের মধ্যে আছে কিনা, নাকি তারা এটা করে একটি নির্বাচিত সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করলো, সেটি এখন দেখার বিষয় যে এই রেজাল্টটা কোন দিকে যাচ্ছে, প্রশাসন কোন দিকে ঝুঁকছে, এবং বাংলাদেশে যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারাও বা কিভাবে এই ব্যাপারটি খেয়াল রাখবেন এবং এই ব্যাপারটি গ্রহণ করবেন কিনা এবং ভোট পুনঃগণনার জন্য নির্দেশ দেবেন কিনা। তো যাই হোক, যদি এইরকম কোনো পুনঃগণনা হয় এবং রেজাল্টে যদি পরিবর্তন আসে, সঙ্গত কারণে আসনের হিসাবও ওলটপালট হয়ে যাবে। এখন দেখার বিষয় যে কি হয়। এইটা যদি ঘটে থাকে তাহলে কি বিএনপির ওই আসনের প্রার্থীরা বসে থাকবেন? তারা কি রাস্তায় নামবেন? তারা কি আন্দোলনের ঘোষণা দিবেন? তাদের ক্ষেত্রে ব্যাপারটি কি ঘটবে এবং তাদের দলীয় সিদ্ধান্তই বা কেমন হবে সেটি দেখার অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ। অতএব রাজনীতির ক্যালকুলেশনে যে শেষ বলে কিছু নেই সেটি আবার প্রমাণ হয়ে যাচ্ছে। গেজেট হয়ে যাবার পরও পুনঃগণনার জন্য আরেক দল নির্বাচনী প্রক্রিয়াতেই আইনি লড়াই লড়ছে। দেখা যাক কি হয়। বাংলা পালসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের কমেন্টগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরো বড় হতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।